একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি নিক্সন দাস, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সামনে অর্থনীতি প্রথম পত্রের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমি প্রথমেই আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা কি এবং এর সমাধান আমরা পড়ে আসতেছি। সমস্যাটা কি সেটা আমাদের জানতে হবে। যাই হোক, মৌলিক অর্থনৈতিক সমস্যা জানতে হলে প্রথমে আমাদেরকে অর্থনীতির সংজ্ঞা জানতে হবে। অর্থনীতি কি? অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে এবং সেখানে মানুষের যে অসীম অভাব, সেটা সীমিত সম্পদের মাধ্যমে কিভাবে সেটার সঠিক ব্যবহার করা যাবে, বিকল্প ব্যবহার করা যাবে, এই বিষয় নিয়ে আলোচনা করি। যাই হোক, অর্থনীতির সংজ্ঞা বইয়ের মধ্যে তোমরা ভালো করে দেখে নিবা। আর অর্থনীতিরকে আমরা যদি তিনটা ভাগে ভাগ করি, তিনটা বেসিক বৈশিষ্ট্য যেটা দরকার, সেটা হচ্ছে আমার থেকে আমি দেখাচ্ছি একটু। এখানে হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ আর সম্পদের বিকল্প ব্যবহার। এই তিনটা পয়েন্ট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অর্থনৈতিক সমস্যা বুঝতে হলে। এখানে এই তিনটা জিনিস সর্বপ্রথম আলোচনায় নিয়ে আসছেন বিখ্যাত অর্থনীতিবিদ এল রবিন্স। তো সবসময় অর্থনীতির আমাদের অসীম অভাব, আমি প্রথম যে তিনটা সমস্যা যে বললাম, যে অসীম অভাব, সীমিত সম্পদ আর বিকল্প ব্যবহার। অসীম অভাব হচ্ছে মানুষের চাওয়া পাওয়া, মানুষের চাহিদা, এটার কোনো শেষ নাই। তো এই অসীম অভাব প্রতিদিন নতুন করে এই নতুন অসীম অভাব বা নতুন করে চাহিদা মানুষের সৃষ্টি হয়। একটি চাহিদা পূরণ হবে, পরবর্তীতে নতুন করে আরেকটি চাহিদা উদ্ভব হবে। এই হচ্ছে মানুষের সাধারণ অর্থনৈতিক বৈশিষ্ট্য। তো সাধারণভাবে এই অভাব আবার বিভিন্ন ধরনের আছে। প্রয়োজনীয় অভাব, আবার অপ্রয়োজনীয় অভাব আছে, যেটা বলা হয় বিলাসজাত দ্রব্য ক্রয় করা, এগুলো বলা যায় অপ্রয়োজনীয় অভাব। তো প্রয়োজনীয় অভাব যেগুলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো মানুষের প্রয়োজনীয় অভাব, মানে প্রয়োজনীয় ডিমান্ড। আর অপ্রয়োজনীয় অভাব হতে পারে আমি গাড়ি কিনবো, আমি বিলাসবহুল আমার ব্যক্তিগত হেলিকপ্টার কিনবো, এইগুলো মানুষের হচ্ছে বিলাসজাত অভাব। যাই হোক, তো অসীম বলছি এর জন্য কারণ এটা কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই। প্রতিদিন আমাদের নিত্য নতুন প্রতিদিন চাহিদা তৈরি হবে এবং একটি চাহিদা তৈরি হওয়ার পরে যখন এই চাহিদাটা পূরণ হবে, তখন আবার নতুন করে চাহিদা সৃষ্টি হবে। পরবর্তীতে আমরা যেটা 2 নম্বর পয়েন্টে নিয়ে আসবো, সীমিত সম্পদ। আমাদের চাওয়া পাওয়ার তো শেষ নাই, চাহিদার তো শেষ নাই, কিন্তু সম্পদ তো সীমিত বা সীমাবদ্ধ। প্রত্যেকটা প্রকৃতিতে বা প্রত্যেকটা অর্থনীতিতে বা প্রত্যেকটা দেশেই সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সীমিত বা স্বল্পতা, প্রত্যেক দেশের সম্পদের স্বল্পতা বা সীমিত পরিমাণ পরিলক্ষিত হয়। তো এই সম্পদ যে সীমিত আছে, কারণ আমরা জানি যে শক্তির নিত্যতা সূত্র, এখানেও জানি যে আমরা শক্তি সীমিত, শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শক্তিকে বলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। সম্পদও সেম। সম্পদকে আমরা কীভাবে সেটার বিকল্প ব্যবহার গড়ে তুলতে পারি, এই চিন্তাটা করতে হবে। এই সম্পদকে যদি সঠিকভাবে এর বিকল্প ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে এই সম্পদ আমাদের মানব সমাজের জন্য, দেশের অর্থনীতির জন্য সেটা কল্যাণজনক হবে এবং আমাদের যে ওই যে প্রথম যে বললাম অসীম অভাব, আমাদের যে চাওয়া পাওয়ার যে অসীম শেষ নাই, এইগুলো আমরা এই অভাবগুলো আমরা দূর করতে পারবো। যাই হোক, তো প্রাথমিকভাবে আমরা এই বেসিকভাবে আমরা যদি বলি অর্থনৈতিক সমস্যা কি, আমরা এইগুলি বলতে পারি। তারপরেও P.A. স্যামুয়েলসন, আরেকজন বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ,
উনি আবার তিনটি পয়েন্ট নির্ধারণ করে দিয়েছেন এই মৌলিক অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব, 2 নাম্বার হচ্ছে কিভাবে উৎপাদন করব, 3 নাম্বার হচ্ছে কার জন্য উৎপাদন করব। তো প্রথমটা হচ্ছে P.S. স্যামুয়েলসনের যে মৌলিক অর্থনৈতিক সমস্যার কথা বলছেন, প্রথমটি কি উৎপাদন। হ্যাঁ, এক একটি দেশ এক একটি জিনিস, এক একটি দ্রব্য বা প্রোডাক্ট উৎপাদন করে থাকে বা উৎপাদনে ভালো অবস্থানে আছে এক একটি দেশ। যেমন ফর এক্সাম্পল বাংলাদেশ পোশাক উৎপাদনে সারা পৃথিবীতে এককভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থাতে চীন দেশ হিসেবে দ্বিতীয়। তো এই যে আমাদের দেশের এই যে আমরা পোশাক উৎপাদন দিন দিন বেড়ে যাচ্ছে, সেটাকে বলা যায় শিল্পের মধ্যে গার্মেন্টস শিল্প, রেডিমেড গার্মেন্টস শিল্প। এই পোশাক উৎপাদন আমাদের দেশের জন্য হয়তো উপযোগী। কেন উপযোগী এটা আমরা পড়ে আসতেছি। আচ্ছা, তো কী উৎপাদন করবো, প্রথমে সেটা নির্ধারণ করে নিতে হবে ওই দেশের অর্থনীতির উপর নির্ভর করে, ওই দেশের সম্পদের উপর ভিত্তি করে, ওই দেশের অর্থনীতির চাহিদা কী, ওই দেশের কোন জিনিসটা বেশি দরকার, কোন জিনিসটার ব্যবহার বেশি দরকার, এটার উপর নির্ভর করে আমরা একটি দেশ উৎপাদনে যাবে। তো আমি একটি রেখার সাহায্যে, কার্ভের সাহায্যে আমি দেখাচ্ছি এই যে উৎপাদন, কী জিনিসটা উৎপাদন হবে। এই যে আমি দেখাচ্ছি এই যে একটি কার্ভ আছে, এখানে আমি দুইটি অক্ষের মাধ্যমে প্রকাশ করলাম। প্রথমে লম্ব অক্ষে আমি দিলাম ওয়াই অক্ষ, আর ভূমি অক্ষ বা এক্স অক্ষে, ওয়াই অক্ষে আমি ধান উৎপাদন দেখালাম, আর ভূমি অক্ষে এখানে আমি দেখালাম পোশাক উৎপাদন। দুইটাই আমাদের দেশের জন্য কিন্তু প্রযোজ্য। আমরা দুইটাই উৎপাদনে কিন্তু ভালো। ধান উৎপাদনে আমরা চতুর্থ, পোশাক উৎপাদনে আমরা দ্বিতীয়। তো এই উৎপাদন, কোন জিনিসটা আমরা উৎপাদন করব, কি পরিমাণ উৎপাদন করব, এই যে কি উৎপাদন করব এবং কার জন্য উৎপাদন করব, এটা আমাদের বোঝার জন্য এটা আমাদের এই রেখাটা আমাদের লাগবে। যাই হোক, এই রেখাটার নাম হচ্ছে এই যে এই এ এবং বি, এ বি রেখা আঁকলাম। এই রেখার নাম হচ্ছে পিপিসি। পিপিসি মানে হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বাংলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই রেখা দ্বারা তাহলে কি বোঝায়? এই রেখা দ্বারা বোঝায় কোন জিনিসটার উৎপাদন কতটুকু হবে। আমরা যে এখানে আমি দুইটা উৎপাদ নিলাম, একটা হচ্ছে ধান আর আরেকটা নিলাম পোশাক। এই দুইটা উৎপাদন কি পরিমাণ হবে, এই দুইটার সংমিশ্রণ বোঝাবে উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা। এখানে ধানের পরিমাণ কতটুকু, পোশাকের পরিমাণ কত। আমরা যদি চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে যদি আমি এ বিন্দুতে নিই, এ বিন্দুতে খেয়াল করবো যে এখানে ধানের উৎপাদন সর্বোচ্চ, কিন্তু এখানে পোশাক উৎপাদন একদমই নাই। আমরা যদি সি বিন্দুতে যাই, সি বিন্দুতে দেখলাম ধানের উৎপাদন Y0, আবার এখানে পোশাক উৎপাদন X2। যদি আমরা ডি বিন্দুতে যাই, এখানে দেখব যে ধানের উৎপাদন Y1 আর পোশাক উৎপাদন X1। যদি আমরা ই বিন্দুতে যাই, ধানের উৎপাদন Y2, পোশাক উৎপাদন Y2, পোশাক উৎপাদন X0। যাই হোক, তাহলে আমরা এ বি সি ডি ই এই 5টা বিন্দু নিলাম। এই 5টা বিন্দুতে তাহলে আমরা কী বুঝলাম? এই 5টা বিন্দুতে এই দুইটি দ্রব্যের উৎপাদনের মিশ্রণ বা দুইটি দ্রব্যের উৎপাদনের পরিমাণ আমরা এই 5টা বিন্দুতেই দেখলাম। শুধু 5টা বিন্দু না, এখানে আমরা যে বিন্দুই নেব তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যে রেখা দ্বারা দুইটি দ্রব্যের উৎপাদনের মিশ্রণ বোঝাবে। যে রেখা দ্বারা দুইটি দ্রব্যের উৎপাদনের মিশ্রণ বোঝাবে ওই রেখাকে উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে কিন্তু ওই রেখা তো বিন্দু মিলিয়ে রেখা তৈরি হয়। এখানে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দুতেই উৎপাদনের দুইটি পণ্যের বা দুইটি দ্রব্যের উৎপাদনের মিশ্রণ বোঝাবে। আর এখানে আমরা যেখানে দেখলাম, যেখানে সি বিন্দুতে এখানে দেখলাম ধানের উৎপাদন বেশি, পোশাকের উৎপাদন কম। যদি আমরা আসি ডি বিন্দুতে, ধান এবং পোশাকের উৎপাদন মোটামুটি সমান। আবার এই বিন্দুতে আসলে পোশাকের উৎপাদন বেশি, ধানের উৎপাদন কম। তো আমরা এখানে কম এবং বেশি এটা দেখাইলাম। এটা তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা, আমরা কতটুকু উৎপাদন করব বা কি পরিমাণ উৎপাদন করব, এটা বোঝা যাবে এই রেখার সাহায্যে। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পড়লাম। পরবর্তীতে আমরা 2 নম্বর এটা পয়েন্ট আসলো যে উৎপাদন কৌশল বা কিভাবে উৎপাদন করব। এক একটি দেশের জন্য উৎপাদন কৌশল আলাদা, ঠিক আছে। যেমন বাংলাদেশের উৎপাদন কৌশল আর আমেরিকার উৎপাদন কৌশল কিন্তু সেম নয়। কেননা কারণ হচ্ছে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ, সবচেয়ে ধনী দেশ। বাংলাদেশ কি ধনী দেশ? বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ, নিম্ন মধ্যম আয়ের দেশ।
তো আমাদের উৎপাদন কৌশল আর আমেরিকার উৎপাদন কৌশল তো কখনোই মিলবে না। আমেরিকা যেহেতু ধনী দেশ, তাদের উৎপাদন কৌশলটা কী হবে? তারা তথ্য প্রযুক্তি ব্যবহার বেশি করবে, কীভাবে এবং তারা পুঁজি নির্ভর, তাদের দেশ তো পুঁজি নির্ভর অর্থনীতি। তারা যেটা করবে এই পুঁজি ব্যবহার করবে এবং সেটার মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করবে এবং কিভাবে কম শ্রমিক দিয়ে বেশি উৎপাদন করা যায় তারা এই চিন্তা করবে। কিন্তু বাংলাদেশ কী করবে? বাংলাদেশ তো ধনী দেশ না, নিম্ন মধ্যম আয়ের দেশ বা উন্নয়নশীল দেশ যেটাই বলেন। তো এখানে আমরা বাংলাদেশের উৎপাদন কৌশল কী হবে? বাংলাদেশে কোন জিনিসটা সবচেয়ে অ্যাভেলেবল বা সেটা হচ্ছে কি শ্রমিক। আমাদের দেশের তো লোক সংখ্যা প্রায় 18 কোটির মতো, এর মধ্যে দেখা যায় শ্রমিকের সংখ্যা প্রচুর, যেখানে শুধু আমাদের দেশে নয়, বাংলাদেশ এবং আমাদের দেশের শ্রমিকরা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমের বিনিময়ে আমাদের অর্থনীতিতে অবদান রাখতেছে, শ্রমের বিনিময়ে উপার্জন করে। আর যাই হোক, তো আমি এখানে দেখাচ্ছি উৎপাদন কৌশল। উৎপাদন কৌশল এখানে খেয়াল করলে দেখতে পারবো যে এখানে দুইটি অক্ষর প্রকাশ করলাম, ভূমি অক্ষ আর লম্ব অক্ষ। ভূমি অক্ষে এখানে শ্রমিকের এল বলতে লেবার বা শ্রমিক, আর লম্ব অক্ষে এখানে কে বলতে পুঁজি, ক্যাপিটাল, আর ভূমি অক্ষে নিলাম শ্রমিক। আর তাহলে এই দুইটার সমন্বয়ে এই আমরা একটা রেখা পেলাম, এই রেখাটার নাম হচ্ছে আইসি। আইসি কি? আইসি হচ্ছে ইন্ডিফারেন্স কার্ভ বা সম উৎপাদন রেখা। আইসি হচ্ছে কি? সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা দ্বারা কী বোঝায়? সম উৎপাদন রেখা দ্বারা বোঝায় উৎপাদন কৌশল। ঠিক আছে, যে কি উৎপাদন কিভাবে করবে একটি দেশ, কিভাবে উৎপাদন করবে, এটা দ্বারা বোঝা যাবে, এই রেখার সাহায্যে আমরা বুঝতে পারবো। তো এখানে আমি বললাম যে কে, এইদিকে যেহেতু আমি বললাম যে সম উৎপাদন রেখা, আমি প্রথমে সংজ্ঞা ডেফিনেশন আমি বলতে চাই। সম উৎপাদন রেখা হচ্ছে যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান হবে। যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সমান হবে তাকে সম উৎপাদন রেখা বলে। আচ্ছা, তাহলে আমরা যে এই আইসির দিকে তাকালাম, এই রেখার প্রত্যেকটা বিন্দু উৎপাদন সমান। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে উৎপাদন সমান হবে কিভাবে? সমান এটাই বোঝানো হয়েছে, সমান বলতে এখানে তারা কোন প্রযুক্তি ব্যবহার করে বা কিসের মাধ্যমে উৎপাদন করবে, উৎপাদন কৌশলটা কী হবে। তো আমাদের দেশে যেহেতু শ্রমিক অ্যাভেলেবল এবং মোটামুটি সস্তা শ্রমিক পাওয়া যায়, সস্তা শ্রম পাওয়া যায়, এক্ষেত্রে আমরা কী করব, কীভাবে বেশি শ্রমিক ব্যবহার করে আমরা উৎপাদন বাড়াতে পারি, আমরা এই চিন্তা করবো। এবং আমাদের দেশের এটাই হচ্ছে, আমরা এই সস্তা শ্রমিক হওয়ায় আমরা উৎপাদন বেশি করতে পারতেছি এবং অ্যাভেলেবল শ্রমিকের সংখ্যা সবসময় পাওয়া যায় সব জায়গায়। যার কারণে আমরা উৎপাদন করব এই দিকে, এই দিকে হবে, ইন্ডিফারেন্স কার্ভের নিচের দিকে হবে আমাদের উৎপাদন। এখানে কিন্তু নিচের দিকে বলতে এখানে কম বেশি বোঝানো হচ্ছে না, উৎপাদন সমান, জাস্ট শুধু কোন দেশের উৎপাদন কোন দিকে নিয়ে যাবে, কী নির্ভর, উৎপাদনের উপকরণ কী ব্যবহার করবে। আচ্ছা, আর এদিকে হচ্ছে আমেরিকার উৎপাদন যে পুঁজি নির্ভর বললাম, ওই আমেরিকার উৎপাদনটা এইদিকে বোঝাবে। এই হচ্ছে আমাদের উৎপাদন কৌশল, কিভাবে আমরা উৎপাদন করব। এখানে দেখালাম আমি এক্সাম্পলের সাহায্যে বাংলাদেশের উৎপাদন শ্রমিক নির্ভর আর আমেরিকার উৎপাদন পুঁজি নির্ভর, এই উপরের দিকে আর নিচের দিকে। এখানে কিন্তু আবার বলছি, এখানে কিন্তু কম বেশি বোঝানো হয় না, এখানে বোঝায় কোনটার উপর নির্ভর করে, কোন জিনিসটা দরকার উৎপাদনের জন্য সহায়ক, উৎপাদনের সহায়ক যেটা, সেটাই হচ্ছে উৎপাদন কৌশল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কার জন্য উৎপাদন। হ্যাঁ, আমরা প্রত্যেকটা দেশই তো চায় তাদের উৎপাদন বাড়াতে। এখন আমরা এই উৎপাদন যে করবো কার জন্য, কার দরকার উৎপাদনের জিনিসগুলো, উৎপাদগুলো কার দরকার, এবং এগুলো নিজেদের দরকার নাকি এগুলো বাইরেও রপ্তানি করবে, এইগুলোর উপর নির্ভর করে এই উৎপাদন কী পরিমাণ করবে বা কার জন্য উৎপাদন করবে। তো আমরা এখানে হতে পারে গরিবদের জন্য এক ধরনের উৎপাদ, আবার হতে পারে ধনীদের জন্য এক ধরনের উৎপাদ। তো আমরা আবার কার জন্য উৎপাদনে আমরা আবার দিকে গেলাম, এইদিকে। আর প্রথম দিকে আমি যেটা আলোচনা করছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা, আমরা আবার ওই রেখা দিয়ে গেলাম। সবাই একটু খেয়াল করো, এই রেখাতে এখানে দেখাইলাম যে কি দুইটি অক্ষ দ্বারা, একদিকে পোশাক আর একদিকে দান। তো আমাদেরকে নির্ধারণ করতে হবে আমাদের দেশের অর্থনীতি কেমন এবং কোনটা উৎপাদনের জন্য আমাদের দরকার, সবচেয়ে প্রয়োজন কোনটা। তো আমি এখানে দেখাইলাম যে আমরা যে কার জন্য উৎপাদন করব, এখানে ধান নাকি পোশাক, আমরা দুই অক্ষের মাধ্যমে দুইটা উৎপাদ দেখাইলাম, ধান এবং পোশাক। এখন কোন জিনিসটা কী পরিমাণ উৎপাদন করব, আমি আবার বলছি, কোন জিনিসটা কী পরিমাণ উৎপাদন করবে এটা নির্ভর করবে আমার দেশের অর্থনীতির উপর এবং সহায়ক পরিবেশের উপর এই আমাদের দেশের। তো আমরা কিন্তু এই কতটুকু বা কী পরিমাণ কার জন্য উৎপাদন করব আমাদের দেশের, সেটা নির্ধারণ করে দিবে আমাদের দেশের লোক সংখ্যা, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম নির্ধারণ করে দেবে কী পরিমাণ উৎপাদন করবে।
এবং কার জন্য উৎপাদন করবে, সেটা গরিবদের জন্য উৎপাদন করবে, নাকি ধনীদের জন্য উৎপাদন করবে, নাকি যা উৎপাদন করবে সেটা বাইরে রপ্তানি করবে, সেটা তো আমরা যদি আমাদের দেশের অর্থনীতিকে তাকাই, আমরা কিন্তু এই দুইটাই উৎপাদন করতে পারতেছি। ধান উৎপাদন করি, পোশাক উৎপাদন করি। ধান উৎপাদন করি আমরা কী জন্য? প্রথমে আমরা নিজেদের জন্য, আমরা নিজেরা বুক করার জন্য ধান উৎপাদন করি। তারপরে এবং সেটা কি করি, আমরা যা উদ্ধৃত থাকবে সেগুলো আমরা বাইরে রপ্তানি করব ধান উৎপাদন করে। আবার সেমভাবে যদি আমরা পোশাক উৎপাদন দেখাই, পোশাকও আমরা নিজেরা ব্যবহার করি এবং এগুলো বাইরের দেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। এই হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। শুধু কি আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে শুধু আমার নিজের জন্য নাকি বাহির রপ্তানির জন্য, এটার উপর নির্ভর করে কার জন্য উৎপাদন বোঝা যাবে। এ হচ্ছে পিএসএম উইলসনের মৌলিক অর্থনৈতিক সমস্যা, এই তিনটা জিনিসের মাধ্যমে উনি প্রকাশ করেছেন। তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, এখানে এই যে আমরা এখানে পড়ছিলাম যে অর্থনৈতিক সংজ্ঞা, এখানে আমি কিছু জিনিস আমি করছিলাম পয়েন্ট করছি, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, নির্বাচন। প্রাথমিকভাবে অর্থনৈতিক সমস্যা আমি এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। দুষ্প্রাপ্যতা বলতে স্বল্পতা বোঝায়, দুষ্প্রাপ্যতা বলতে স্বল্পতা বা স্কারসিটি, ঠিক আছে। স্বল্পতা বলতে কোনো জিনিসের স্বল্পতা বলতে যে জিনিসটা যার নাই সেটাই স্বল্পতা, বা অভাব। কোনো জিনিসটা যার নাই বা অভাব, সেটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা বা স্বল্পতা। আমি আগেই বলছিলাম অভাব বলতে মানুষের কোনো শেষ নাই, সবারই অভাব আছে। যে আমাদের শুধু গরিব মানুষের অভাব আর ধনীদের অভাব নাই, এখানে অভাব বলতে এটাই বোঝানো হয়েছে যে তার চাহিদা, মানুষের চাহিদার কোনো শেষ নাই। এই সবারই একটা জিনিসের পাওয়ার পরে নতুন করে আবার চাহিদা সৃষ্টি হবে। আচ্ছা, তো নির্বাচন বলতে ওই যে সম্পদের বিকল্প ব্যবহার, এটার সাথে নির্বাচনের মিল আছে। সম্পদের বিকল্প ব্যবহার বলতে আমার যে সীমিত সম্পদ, আমি আবার বলতে সম্পদ যেহেতু সীমিত, আমার এটাকে বিকল্প ব্যবহার করতে হবে। তো বিকল্প ব্যবহার করতে হলে আমাকে প্রথমে নির্বাচন করতে হবে, যে আমি কীভাবে ব্যবহার করব বা কোন জিনিসটা ক্রয় করলে আমার জন্য সেটা ভালো হবে। যেমন এই কলম, তো আমি কলমটা কিনবো, আর এটা আমাকে কিন্তু চিন্তা করতে হবে প্রথমে, আমার এটার অভাব থাকতে হবে, আমার কলমটা দরকার আছে কিনা। আমি যে কলম কিনবো, কলম আমি কি এটা কি পকেটে রেখে দেওয়ার জন্য রাখবো, নাকি আমি কলম দিয়ে লিখবো বা কলম দিয়ে অন্যান্য আমি কাজ করব। তো এইটা আমার প্রথমে বুঝতে হবে আমার অভাব আছে কিনা, আমার এটা চাহিদা আছে কিনা, কলমের প্রতি চাহিদা আছে কিনা। তারপরে আমাকে চিন্তা করতে হবে সম্পদ, সীমিত সম্পদ। ওই যে বললাম যে আমার সম্পদ, আমার কাছে এই কলমটা ক্রয় করার জন্য আমার কাছে সম্পদ বা টাকা পয়সা বা অর্থ আমার কাছে আছে কিনা, প্রয়োজনীয় যোগান আছে কিনা আমার পকেটে। তো আমার যদি সম্পদ থাকলো, যে আমি এই কলমটা কেনার জন্য আমার সামর্থ্য থাকলো বা যোগ্যতা থাকলো, তারপরে দেখতে হবে এই বিকল্প ব্যবহারে, তখন আসবে চয়েস বা নির্বাচন। আমি কোন কলমটা কিনবো, যে কলমটা আমার জন্য সবচেয়ে দরকারি। আমি এমন কলম কিনলাম মোটা মোটা কালি বের হয়, যেটা দিয়ে লিখলে বেশি কালি বের হবে বা খাতা নষ্ট হয়ে যাবে, এই কলম তো আমার জন্য প্রয়োজন হয়। আমি যেহেতু শিক্ষক বা তোমরা যারা স্টুডেন্ট, তোমাদের জন্য কোন কলমটা দিয়ে লিখলে তোমাদের ভালো কালি আসবে, ঠিক আছে, কলমের কোয়ালিটি ভালো, তারপরে এটার লেখার মান ভালো, কলম দিয়ে বেশি খালি বের হয় না বা কম খালি বের হয় না, যেটা তারপরে দেখতে হবে কলমের সার্বিকভাবে দেখতে হবে কলমের মূল্য কত, তোমার জন্য কোন জিনিসটা ক্রয় করলে তোমার কাছে অর্থ আছে কিনা, অর্থের যোগান আছে কিনা তোমার কাছে, যে তুমি যে কলমটা কিনতে চাও, এই কলমটা কিনলে তোমার সামর্থ্য আছে কিনা, যোগ্যতা আছে কিনা। তারপরে তুমি এই কলমটাই তুমি যখন ক্রয় করবা, যে দেখবা এইটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে, তোমার জন্য বেস্ট হবে বা ইকোনমিক হবে বা সাশ্রয়ী হবে, সেটাই হচ্ছে আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। তুমি যে জিনিসটাই চয়েস করবা বা নির্বাচন করবা, সেটা তোমার জন্য সাশ্রয়ী হবে, অর্থনীতির জন্য সাশ্রয়ী হবে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়, অর্থনীতির মূল সমস্যা, যে তোমাকে চয়েস করতে হবে। চয়েস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তুমি কোন কাজটা করলে পরে তোমার অর্থনীতির জন্য ভালো হবে, তোমার দেশের জন্য ভালো হবে, তোমার পরিবারের জন্য ভালো হবে, এবং তুমি আর্থিকভাবে সচ্ছল হতে পারবা। এটাই চিন্তা করতে হবে। এই কলমের মতো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই উদাহরণ প্রয়োগ করতে পারি। যাই হোক, তারপরে আমি পরের দিকে যাব। এখানে আরও আছে এই চ্যাপ্টার কিছু আলোচনার বিষয়। সুযোগ ব্যয় ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট। সুযোগ ব্যয় হচ্ছে যে তুমি একটা জিনিস ক্রয় করলাম, তো তোমার একটা জিনিস ক্রয় করার জন্য তুমি যদি আরেকটার জিনিস ক্রয় করার আগ্রহ বা আরেকটা জিনিস ক্রয় করা থেকে তুমি বিরত থাকবা, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তুমি একটা সুযোগ তৈরি করার জন্য আরেকটা ব্যয় বাদ দিয়ে দিবা,
একটার সুযোগ তৈরি করার জন্য আরেকটার ব্যয় বাদ দিবা, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। তুমি এই কলমটা কেনার জন্য তুমি যদি এই কলমটার কোম্পানি, কোম্পানির টাকা নয়, মনে করো এটা ইকোনো, এই ইকোনো তুমি কলম কেনার জন্য তুমি যদি ম্যাক্স রাইটার কলম কেনা বাদ দিয়ে দাও, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। বা তুমি চা খাওয়ার জন্য যদি কফি খাওয়া বাদ দিয়ে দাও, সেটা হচ্ছে সুযোগ ব্যয়। একটা জিনিস পাওয়ার জন্য বা একটা জিনিস উৎপাদনের জন্য তুমি যদি আরেকটার উৎপাদন বাদ দিয়ে দাও, সেটা হচ্ছে অর্থনীতিতে সুযোগ ব্যয়। যাই হোক, তারপরে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম। অর্থনৈতিক ব্যবস্থা এটা হচ্ছে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা, এক এক দেশের ইকোনমিক সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা এক এক রকম। যেমন বাংলাদেশ কৃষি শিল্প দুইটারই মিশ্রণ আছে, বা এক এক দেশে এক এক রকম অর্থনৈতিক ব্যবস্থা আছে। যাই হোক, অর্থনৈতিক ব্যবস্থা এখানে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী, এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। তো ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা কি? ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা হচ্ছে যে অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানাধীন অর্থনীতি পরিচালিত হয় এবং দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়। দাম প্রক্রিয়ার মাধ্যমে যদি বাজার পরিচালিত হয়, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মোটামুটি দেশ সবচেয়ে বেশি বর্তমানে আমেরিকা, কানাডা, জার্মানি, জাপান, যত উন্নত দেশ আছে সব দেশেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত আছে, যেখানে সেটা মূলধনের উপরে সেটা পরিচালিত হয়। যেহেতু ব্যক্তিগত মালিকানা, যে যার মতো মূলধন প্রয়োগ করে তার মূলধন ইনভেস্ট করে বা বিনিয়োগ করে কীভাবে তার অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত, সেটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। যাই হোক, তারপরে 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে যেখানে রাষ্ট্র নির্ধারণ করে দিবে কীভাবে তার অর্থনীতি পরিচালিত হবে। সব মালিকানা থাকবে, সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র জনগণকে যে কোনো জিনিস উৎপাদনের জন্য যার যতটুকু প্রয়োজন আছে এতটুকু সেটা রাষ্ট্রের কাছ থেকে নিতে হবে। জনগণ যাই কিছু করবে সেটা রাষ্ট্রের কাছে নিতে হবে, সব কিছুর মালিকানা থাকবে রাষ্ট্র। সেটা হচ্ছে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সর্বপ্রথম রাশিয়াতে শুরু হয়। এখন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত আছে, ভিয়েতনাম, অন্যান্য দেশ। তারপরে আসে 3 নম্বর মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এখানে ধনতান্ত্রিক থাকবে, সমাজতান্ত্রিক থাকবে, আবার কিছু কিছু ইসলামী অর্থ ব্যবস্থা প্রচলিত, মানে সবগুলোর সমন্বয় যেখানে থাকবে সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা যেমন বাংলাদেশ সব কিছু আছে, ধনতান্ত্রিকও আছে, সমাজতান্ত্রিকও আছে, সমাজতান্ত্রিক কম, ধনতান্ত্রিকই বেশি। যাই হোক, মিশ্র ইসলামী কিছু আছে, ইসলামী অর্থ ব্যবস্থা সামান্য, ইসলামী এত বেশি নাই, তো ধনতান্ত্রিকটাও আছে। সবগুলোর যে কিছু ব্যবহার আছে, এর জন্য সেটাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা। আর 4 নম্বর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থ ব্যবস্থা হচ্ছে যে অর্থ ব্যবস্থা ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত, সেটা হচ্ছে ইসলামী অর্থ। যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, এইসব দেশে ইসলামী শরিয়া বা ইসলামী রীতিনীতি বা বিধি, যেমন কোরআন, হাদিস, এইসবের আলোকে যদি অর্থনীতি পরিচালিত হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। যে শেষের দিকে আমি চলে আসছি, আর 2টা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। অর্থনীতির 2টি শাখা, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যষ্টিক, একটা হচ্ছে সামষ্টিক। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ব্যষ্টিক ইংরেজি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর ম্যাক্রো হচ্ছে, আর এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স সামষ্টিক। ম্যাক্রো মানে হচ্ছে বড়। তো যাই হোক, ছোটো আর বড়। তো ব্যষ্টিক অর্থনীতি বলছে অর্থনীতির যে শাখায় ব্যক্তিগত বা একক বিষয় নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। যেমন হতে পারে কোনো ব্যক্তির আয়, কোনো ব্যক্তির ব্যয়, ব্যক্তির চাহিদা, ব্যক্তির যোগান, তারপরে ব্যক্তির বিনিয়োগ, ভোগ, এইসব জিনিস, সঞ্চয়, এই ব্যক্তি পর্যায়ে বা পরিবার পর্যায়ে যেগুলো আলোচনা করা হয় একক বিষয় নিয়ে, সেটা হচ্ছে অর্থনীতির ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি বলতে বোঝায় অর্থনীতির যে শাখায় সামগ্রিক বিষয়, একটি দেশের অর্থনীতি বা একটি দেশের পুরো অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির বিষয় হচ্ছে জাতীয় আয়, হতে পারে জাতীয় চাহিদা, জাতীয় যোগান, জাতীয় ব্যয়, জাতীয় সঞ্চয়, জাতীয় ভোগ, জাতীয় বিনিয়োগ, জাতীয় পর্যায়ে সামষ্টিক যে বিষয়, বেকার সমস্যা, জাতীয় পর্যায়ে বেকার সমস্যা, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, জাতীয় পর্যায়ে যত প্রবলেমগুলো আছে এইসব বিষয় নিয়ে আলোচনা করে সামষ্টিক অর্থনীতি। যাই হোক, আমাদের আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ। এখন করোনা দুর্যোগের সময় সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।